আওয়ামী লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি। নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল, বললেন সালাউদ্দিন আহমদ। জানাবো দখল বাণিজ্য, ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রি, সাধারণ মানুষের জমি দখলে নিয়ে গড়েছেন শাগুফতা হাউজিং। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ শাপলা চত্বর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরলেন প্রেস সচিব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আওয়ামী লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি। শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভেদরগঞ্জ উপজেলার এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লা। তিনি উপজেলা সখীপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে মির্জাফর আখ্যা দিচ্ছেন। এ সময় ভাইরাল হওয়া ভিডিওতে ইউনুস আলী মোল্লা তার বক্তব্যে বলেন, 2016 সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে 5 বছর চেয়ারম্যানই করি নাই। এরপর দেখি এলাকায় উন্নয়ন হয় না। পরে আবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি, এলাকার উন্নয়ন করেছি, স্কুল মাদ্রাসা বেড়িবাঁধ করেছি। এখন হেরা গেছে পালাইয়া, আমি কি করব? আমার কিছু করার আছে? এখন কিরণ ভাই মাঠে আছে, আমরা কিরণ ভাইয়ের সঙ্গে আছি। আমার সিদ্ধান্ত কি ঠিক আছে? আপনারা কি সবাই খুশি? আমি আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আজকে থেকে সবাই মাঠে নামবেন। কিরণ ভাই ধানের শীষ ছাড়া আমরা কিছু বুঝি না। আগের এমপিরা দুধে ধোয়া না, কারণ কিরণ ভাই ভালো মানুষ। আপনারা তার পক্ষে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন। নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল, বললেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। তিনি বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নের বড় পরিকল্পনা আছে বিএনপির। আমরা কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা জনগণের জন্য কিছু করতে চাই, সেই পরিকল্পনা তুলে ধরতে চাই। আমাদের এমনভাবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে যাতে অন্য কোনো সংগঠন ধারে কাছে আসতে না পারে। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16 সংগ্রাম করতে হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রায় যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সবই তার সময় নিশ্চিত করা হয়। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়া জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির অবদান। তারপর হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করে, গণতন্ত্রের মুখোশে বাকশাল চালু করে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করা হয়। দখল বাণিজ্য, ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রি, সাধারণ মানুষের জমি দখলে নিয়ে পড়েছেন শাগুফতা হাউজিং। রাজধানীর মিরপুর এবং পল্লবী থানার বারনটেক, বাইগারটেক, হাজি মার্কেট ও আজিজ মার্কেট এলাকার বাসিন্দারা জিম্মি ছিলেন শাগুফতা এন.এম. হাউজিং কোম্পানির মালিক এই জুয়েলারের কাছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী এমপি বড় ভাই ইলিয়াস মোল্লার ক্ষমতায়িত হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বুনেছেন। ক্ষমতার দাপটে সরকারি 12 একর জমি দখল এবং কেনার নামে সাধারণ মানুষের জমি দখলে নিয়ে গড়েছেন শাগুফতা হাউজিং। দখল করা জমি নিজের কবজায় রাখতে আলাদা করে রেখেছেন আইনজীবী, আছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। ভুক্তভোগীরা কেউ বাধা দিতে গেলেই মারধর করে হত্যার হুমকি দেওয়া হতো। এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে। এলাকার মানুষের কাছে ভূমিদস্যু হিসেবে পরিচিত এই জুয়েল মোল্লার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার প্রায় 200 ভুক্তভোগী আইনি প্রতিকার পেতে থানার সাধারণ ডায়েরি ও 20টি মামলা করেছেন। কিন্তু বিস্তর অনিয়ম অপরাধে জড়িয়েও সেই কোনো বিকার নিজেকে অধরা রাখতে প্রশাসনকে যেন নিজের করে নিয়েছেন। তাই 40 জন ভুক্তভোগী নিজেদের দুরবস্থার চিত্র তুলে ধরে শাগুফতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো সুফল আসেনি। শাগুফতা হাউজিংয়ের দখলবাজির শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয়।
তারা বলেন, সাগুপ্তা হাউজিং এর বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না। কোম্পানিটির মালিক সাবেক এমপি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার চাচাতো ভাই জুয়েল মোল্লা। ইলিয়াস মোল্লার ক্ষমতায় অপব্যবহার করে যা খুশি তাই করতেন জুয়েল মোল্লা ও তার কোম্পানির লোকজন। প্রতিষ্ঠানটিতে আওয়ামী লীগের কোম্পানি নামে প্রচার করত, যে কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তরগুলো, থানা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত দিয়েও কোনো প্রতিকার মেলেনি। উল্টো প্রতিকার চেয়ে অভিযোগ দিলে পরে আরও বেশি নির্যাতনের শিকার হতে হতো, এমনকি নামমাত্র মূল্যে তাদের জমি লিখে দিতে হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, সরকারের অধিগ্রহণ করা জমি হলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজর না থাকায় বিভিন্ন হাউজিং কোম্পানি রাজধানীর মিরপুরে বাউনিয়া এলাকায় 3124 নম্বর দাগে 14.58 একর জমি দখল করে নেয়। এর মধ্যে সাবেক এমপি ইলিয়াস মোল্লার প্রভাব ক্ষমতাকে ব্যবহার করে সাগুপ্তা হাউজিং দখলে নেয় 12 একর। দীর্ঘদিন তা দখলে রেখে পরে হ্যাভেলি এশিওর এনএম হাউজিং লিমিটেড, সানভিউ টাওয়ার্স, আর KF টাওয়ার প্রপার্টিজ, সিটি লাইফ প্রপার্টিজ এবং মোহাম্মদ আবু বকর সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির কাছে বিক্রি করে। একইভাবে সাগুপ্তা ছোট ছোট প্লট তৈরি করেও বিক্রি করেছে। মূলত 2008 সালের পর থেকে ইলিয়াস মোল্লার ক্ষমতায় সাগুপ্তা আর বেপরোয়া হয়ে ওঠে। দখল করা জমিতে একাধিক বহুতল ভবন নির্মাণ করে সেগুলোর ফ্ল্যাট বিক্রি করে। তাদের দেখাদেখি আরও কয়েকটি কোম্পানিও দখল করা জমিতে ভবন তুলে ফ্ল্যাট বিক্রি শুরু করে। দখল পাকাপোক্ত করতে সামরিক বাহিনী ও পুলিশের কর্মকর্তা এবং আমলাদের কাছে জমি কোম্পানির শেয়ার বিক্রি করে সাগুপ্তা হাউজিং। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র মূল্য জমি লিখে দেয়। এছাড়া সরকারি জমি নিজেদের দখলে রাখার কৌশল হিসেবে সাগুপ্তা হাউজিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় প্রশাসনের কিছু সাবেক কর্মকর্তাকে, যার ধারাবাহিকতায় প্রশাসনিক প্রভাব বাড়িয়ে অবৈধ দখলের কার্যক্রম এখনও বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। অভিযোগ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে কবজায় রেখে এসব করছে সাগুপ্তা। যদিও সম্প্রতি সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে কিছু উদ্ধারও করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গত অক্টোবরে গৃহায়ন রাজুকে চিঠি দিয়ে এসব দখলদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়, তবে এখনও নীরব সংস্থাটি। অভিযোগ রয়েছে, জাগরিকের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে এসব জমি দখলে নেওয়া হয়েছে। তাই সরকারি জমি দখল এবং অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করলেও কর্মকর্তারা সব জেনেও চুপ থাকেন। প্রতিকার তো দূরের কথা, এসব বিষয়ে মন্ত্রণালয় বা কাউকে জানালে ভুক্তভোগীদের উপর নেমে আসতো নির্যাতনের খড়গ, থাকতো প্রাণ হারানোর শঙ্কাও। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানভিউ টাওয়ার্স কোম্পানি সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল বলেন, আমরা কোনো সরকারি জায়গা দখল করিনি। আমাদের কোম্পানি যে জমি আছে তা 2 জায়গায় 1 একর 1% জমি আছে। এসব জমির 60% জমি কেনা হয়েছে সাগুপ্তা থেকে। এই জমি যে আমরা কিনেছি, আমাদের কাছে তার কাগজপত্র আছে। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে সাগুপ্তা এনএম হাউজিং কোম্পানির মালিক জুয়েল মোল্লার হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলে কোনো সাড়া মেলেনি। পরবর্তী সময় তাকে বার্তা পাঠানো হলে তিনি তার উত্তর দেননি। ভয়াবহ শাপলা চত্বর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরলেন প্রেস সচিব। 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যা আওয়ামী লীগ সরকার একই কৌশলই বারবার ব্যবহার করেছে। অবশেষে 2024 সালে জুলাইয়ে তারা পুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে। শাপলা চত্বর হত্যাকাণ্ড বলতে সাধারণত মতিঝিলের শাপলা স্কয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকে বোঝানো হয়। 5 মে রাতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল। 2013 সালে AFP ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাংক দিলকুশা মতিঝিলে। আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়কগুলো কয়েক দশক হাজার হেফাজত সমর্থকদের ভিড়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে 1-2টি লাশ শাপলা চত্বরে আনা হলো। আমরা জানতাম না তারা কোথায় বা কিভাবে মারা গেছে। রাত 8টার দিকে আমরা প্রথম বড় তথ্যটি পাই। শাহিদবাগ, মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালে হেফাজত সমর্থকদের 6টি লাশ নেওয়া হয়েছে। প্রতিটি লাশের মাথায় গুলি করা। আমার সহকর্মী কামরুল তথ্যটি যাচাই করে হাসপাতালটিতে অন্তত 1 ডজন ফোন করেন। বহুবার চেষ্টা করার পর হাসপাতালের ম্যানেজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। আমি খবরটি রেড অ্যালার্ট হেডলাইন হিসেবে ছাপাতে চাইছিলাম, কিন্তু নিউ দিল্লি আমাদের ব্রিটিশ সম্পাদক জোর দিলেন আরেকটি উৎস থেকে নিশ্চয়তা পাওয়া প্রয়োজন। দ্বিতীয় উৎস নিশ্চিত করার পর আমাদের মৃত্যুর সংখ্যা স্থানীয় কোনো পত্রিকা বা টিভি স্টেশনে রিপোর্ট করার সংখ্যাকে ছাড়িয়ে যায়।
পরদিন আমরা কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আরও লাশের তথ্য নিশ্চিত করি। সংখ্যা বাড়তেই থাকলেও এরপর খবর আসে নারায়ণগঞ্জের কাঁচপুর সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বড় হত্যাকাণ্ডের। ভোরে পুলিশ তাড়ানোর পর হেফাজতের একটি বড় দল পরিবহন বন্ধ থাকায় হেঁটে বাড়ি ফিরেছিল। আমরা জানতে পারি বিডিজি সদস্যরা তাদের ওপর গুলি চালায় এবং প্রায় 20 জনকে হত্যা করে। নারায়ণগঞ্জের প্রতিটি হাসপাতালে আমরা লাশগুলো খুঁজতে যাই। পুলিশ ও বিডিজি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু হাসপাতালের কর্মীরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা আইজিপি এবং ডিএমপি কমিশনার বেনজির আহমেদ দৃঢ়ভাবে অস্বীকার করলেন যে পুলিশ কাউকে হত্যা করেছে। তারা আন্দোলনের প্রতিরোধকে নিজেদের দেশকে তালেবান রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করার জয় হিসেবে প্রচার করতে লাগলো এবং দাবি করলে যে অভিযানে খুব সামান্য হতাহত হয়েছে। কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে। পুলিশ যখন এখনো 7 জন মৃত্যুর কথা বলছে, তখন আমাদের হিসাব 49-এর পৌঁছে গেছে। আমরা জানতাম কর্তৃপক্ষ আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করবে, তাই বাধ্য হয়ে প্রতিটি মৃত্যুর উৎস উল্লেখ করতে হয়। এটি আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ালেও রিপোর্টটিকে ভারী ও জটিল করে তোলে। পরে অধিকার সংগঠক মৃত্যুর সংখ্যা প্রায় 60 বলে অনুমান করে। হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে একই রকম সংখ্যা পায়। তবে পরে আমি আরেকটি ব্যাপারে জানতে পারি, পল্টন ও ঢাকার কেন্দ্রীয় এলাকায় অনেক হত্যাকাণ্ড রয়েছে অস্ত্রধারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের মধ্যে 2 জনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, জাহেদ সিদ্দিক তারেক ও রিয়াজ মিল্লিক। করুণ পরিণতিতে তাদের পরবর্তীতে মিল্কিকে এক মার্কেটের সামনে গুলি করে হত্যা করে। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। পরে তারেককে র্যাব খুঁজে বের করে বন্দুকযুদ্ধে মেরে ফেলে। এর পরের 11 বছর ধরে আওয়ামী লীগ একই কৌশল বারবার ব্যবহার করেছে। যুবলীগ ছাত্রলীগকে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যা। অবশেষে 2024 সালে জুলাইয়ে তারা পুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।